পর্দার আড়ালে খেলাটা কিন্তু চলছে, খেলা শুরু হয়ে গেছে। আলোচনায় এসেছে নতুন করে নির্বাচন করার প্রস্তাব, সব দলকে নিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিয়ে। যে নির্বাচনের দাবি গত 1.5 বছর ধরে করে আসছে ভারত। দিল্লির কূটনৈতিক মহলের খবর, আমেরিকা ও ইউরোপের ডিপ্লোম্যাটরা এ বিষয়ে ভারতের সঙ্গে এবার সহমত হয়েছে। দীনেশ ত্রিবেদী যেই মিশন শুরু করেছেন, তিনি নিঃসন্দেহে চমক সৃষ্টি করতে পারেন। এই ধরনের একটা চমক সৃষ্টির মাধ্যমে, নানান দিক থেকে চমক সৃষ্টির মাধ্যমে দীনেশ ত্রিবেদী তার মিশন শুরু করলেন বাংলাদেশে। ভারত পাল্টা কাউন্টার দিচ্ছে তারেক জিয়ার পররাষ্ট্রনীতিকে। তার মানে চীনের সাথে সম্পর্ক ভালো করতে চেয়েও কূটনীতিকভাবে ভারতকে অ্যাভয়েড করতে চাইলেও তারেক জিয়া সেটা পারবে না। ভারত সে পট্ট বন্ধ করে দিচ্ছে। 23শে জুনে প্রমাণিত যে কোনো মুহূর্তে আওয়ামী সভানেত্রী দেশে আসার সক্ষমতা রাখেন। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। মে যে কুছ কালা হ্যায় সেটা বোঝা যায়। আর এটুকু পরিষ্কার, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অবিশ্বাসের দেয়ালে আটকে আছে। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে নতুন করে নির্বাচন করার প্রস্তাব, সব দলকে নিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিয়ে। যে নির্বাচনের দাবি গত 1.5 বছর ধরে করে আসছে ভারত। দিল্লির কূটনৈতিক মহলের খবর, আমেরিকা ও ইউরোপের ডিপ্লোম্যাটরা এ বিষয়ে ভারতের সঙ্গে এবার সহমত হয়েছে, এবার দিল্লিতে। আর এর ফলে জোরদার হয়েছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা। শেখ হাসিনা ঘোষণা করেছেন বর্ষার পরে দেশে ফিরবেন। বাস্তবতাও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংকেত না পেলে শেখ হাসিনা এতটা নিশ্চিত হয়ে ফেরার কথা বলতেন না। এই যেন 24-এর হাসিনা বিদায়ের বিপরীত প্রতিক্রিয়ার ছবি দেখছি। সেবার আমেরিকার স্বার্থে সায় দিয়ে হাসিনা বিরোধী অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। এই দেশগুলো হাসিনা বিরোধী অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। এখন গত 2 বছর ধরে মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের সরকারের দেশের অপশাসনের রেকর্ড দেখে তারা এতটাই তিতিবিরক্ত যে তারাই আবার হাসিনাকে ফেরত চাইছেন। তারা মাঠ পর্যায় থেকে এমন রিপোর্টও এনেছেন যে জুলাই অভ্যুত্থানকে বিপ্লব না বলে মানুষ এখন এটাকে ষড়যন্ত্র বলছে, এবং এদের সংখ্যা খুব একটা কম নয়। এর একটাই অর্থ, মানুষ বলছে এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল। অর্থাৎ হাসিনার ফেরার জমি তৈরি, যেমন দেশে তেমন আন্তর্জাতিক আঙিনায়। তার এই ফেরার পথে যেমন অবদান মোহাম্মদ ইউনূসের, তেমন অবদান তারেক রহমানের। ইউনূসের যেমন লক্ষ্য ছিল দেশ উচ্ছন্নে যায় যাক, হাসিনা এবং আওয়ামী লীগকে খতম করো, ভারতকে খতম করো, একই লক্ষ্য তারেক রহমানের। সেই সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ভারত বিরোধিতার সঙ্গে সুতীব্র চীন এবং পাকিস্তান প্রেম। তারেক রহমান কি কৌশলগত ভুল করছেন? অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ, এবং সেগুলো ছোট ভুল নয়। প্রথম ভুল, চীন পশ্চিম দ্বিধা। তারেক সরকার চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, একই সময়ে পশ্চিমা বাজারের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা রাখছে। এই দুটো একসঙ্গে চালানো যায় না। আপনি চীনের সামরিক ছায়া থেকে আমেরিকা ও ইউরোপের বাজারে সুবিধা পাবেন শুল্কমুক্ত, আশা করতে পারেন না। আর এই দ্বিধাই বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা। তারেকের দ্বিতীয় ভুল, ভারতকে অপ্রয়োজনীয়ভাবে চটানো। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ রাখা মানে ট্রানজিটে চাপ, জল বন্টনে টানাটানি এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাণিজ্য বন্ধ। এমনকি সামনে আসছে নেপাল থেকে যে ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আনার ব্যবস্থা, সেটাও ভারত বন্ধ করে দেবে। ইতিমধ্যে 20 মেগাওয়াট বন্ধ করে দিয়েছে। এই ক্ষতি দীর্ঘমেয়াদে পুষিয়ে নিয়ে দেয়া কঠিন। তারেক রহমানের তৃতীয় ভুল, জামাতের সঙ্গে জোটে না থেকেও জামাতি আদর্শ অনুসরণ করে চলা। বাংলাদেশে ক্রমশই যে আজ সন্ত্রাসী গোষ্ঠীদের, মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের বলবলাও শুরু হয়েছে, সেটা সরকারের প্রত্যক্ষ মদতে, যেটা ইউরোপ পশ্চিমা দেশগুলো সমর্থন করছে না। তাহলে বাংলাদেশের সামনে কি আছে? 3টি সম্ভাব্য পথ। প্রথম পথ, তারেক সরকার যদি অর্থনৈতিক সংকট সামলাতে পারে, পশ্চিমা বাজার ধরে রাখতে পারে এবং ভারতের সঙ্গে ন্যূনতম কার্যকর সম্পর্ক যদি তৈরি করতে পারে, তাহলে সরকার টিকে থাকবে এবং ধীরে ধীরে শক্ত হবে।
দ্বিতীয় পথ, যদি গার্মেন্টস রপ্তানি ধসে পড়ে, বেকারত্ব বাড়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যায়, ভারতের চাপ নানা দিক দিয়ে ফাঁসের মতো আসে বাংলাদেশের গলা চেপে ধরতে, তাহলে রাস্তায় মানুষ নামবে, মধ্যবর্তী নির্বাচনের চাপ তৈরি হবে। তৃতীয় পথ, সামরিক হস্তক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে যেটা অত্যন্ত স্বাভাবিক, তবে লম্বা সময়ে নয়, বড়জোর 2 বা 3 বছরের জন্য। সাউথ ব্লক থেকে খবর পাচ্ছি এই তৃতীয় পথটি নাকি এখনকার জন্য সবচেয়ে সম্ভাব্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত রাখার জন্যে দেশের সুপ্রিম কোর্টে নাকি শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে মামলা দায়ের হবে, এবং সেনার একটি বড় গোষ্ঠী, বড় অংশ শোনা যাচ্ছে, তার মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও আছেন, তিনিও চাইছেন যে তারেক রহমানের এই সরকারের সপক্ষে নয়, এই সরকার চলে যাক। ইতিমধ্যে ভারতের আর্ম টুইস্টিং আরও শক্ত হবে, বাংলাদেশের অর্থনীতি বিপুল চাপে পড়তে চলেছে। আর সেই পরিস্থিতিতে কি হবে সেটা নির্ভর করবে বাংলাদেশের 40 লাখ গার্মেন্টস কর্মী, প্রবাসী শ্রমিক এবং জনগণের ওপর। ইতিহাস বলে বাংলাদেশের সব পরিবর্তন এসেছে খালি পেটের আর্তনাদ থেকে। পর্দার আড়ালে খেলাটা কিন্তু চলছে, খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে। এপিসেন্টার এখন দিল্লি। ভারত খেলছে অর্থনৈতিক চাপের খেলা, আমেরিকা খেলছে শর্তের খেলা, ইউরোপ খেলছে বাজার সংকোচনের খেলা, মানবাধিকার রক্ষণের খেলা, ইনক্লুসিভ নির্বাচনের খেলা, আর চীন খেলছে বিনিয়োগের জাল দিয়ে বাংলাদেশকে চেপে ধরার খেলা। মাঝখানে বাংলাদেশ, একটি দেশ যার অর্থনীতির দুটো স্তম্ভ, একটি অনভিজ্ঞ সরকার এবং কোটি মানুষের স্বপ্ন। তারেক রহমানের সরকার যদি এই জটিল সমীকরণ না বুঝে শুধু দলীয় স্বার্থের রাজনীতি করতে থাকে, তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেই সংকটের মূল্য যত না দেবেন রাজনীতিবিদরা, তার থেকে বেশি দিতে হবে সাধারণ মানুষকে। ইতিহাস কিন্তু তৈরি হচ্ছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখোমুখি হতে যাচ্ছে? আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনীর চরিত্র বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ওই 15 বছরের প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল সর্বনিম্ন 50 থেকে 1000 বা তারও বেশি। তাদের হাতে শুধু দেশীয় তৈরি অস্ত্রই ছিল না, ছিল আধুনিক এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এদের ক্ষমতার একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। রাজধানীর মতিঝিল এলাকার নাম মনে আছে? এক সময়ের ত্রাস, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পুরো মতিঝিল এলাকার অপরাধ জগৎ, ক্যাসিনো পাড়া এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত এই সম্রাট বাহিনী। চাঁদা না দিলে চলতো বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়ে গিয়েছিল যে 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে বাধ্য হন। কিন্তু সম্রাট তো কেবল একটি উদাহরণ মাত্র। সম্রাটের মতো শত শত ছোট বড় ক্যাডার গ্রুপ তৈরি হয়েছিল সারা দেশে। স্থানীয় এমপিরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী দলকে দমন করতে এই বাহিনীগুলোকে নিয়মিত লালন পালন করতেন। এলাকা ভিত্তিক এই ক্যাডার প্রধানরা এতটাই ক্ষমতাশালী ছিলেন যে প্রশাসনের ওপরও ছিল তাদের প্রভাব। 2024 সালে 5 আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতারা হয় আত্মগোপনে চলে যান, না হয় সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে আশ্রয় নেন। কিন্তু প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে সেই 5 লাখ ক্যাডার কোথায় গেল? তারা তো আর দেশ ছেড়ে পালাতে পারেনি। পুলিশ বা সেনাবাহিনী কি তাদের সেই আধুনিক অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে? উত্তর হলো না, অধরা রয়ে গেছে সিংহভাগ অস্ত্রই। বাস্তবতা হলো এই ক্যাডার বাহিনীগুলো পূর্ণ শক্তি নিয়ে এখনও দেশেই আছে, তবে তারা কৌশল বদলেছে। তারা নিজেদের এলাকা পরিবর্তন করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি জামায়াতের চোখ ফাঁকি দিতেই কুমিল্লার ক্যাডার গ্রুপ আশ্রয় নিয়েছে কুড়িগ্রামে। আবার রাজশাহী ক্যাডার গ্রুপ গিয়ে লুকিয়ে আছে ফরিদপুরে। অপরিচিত এলাকায় সাধারণ মানুষের বেশে মিশে আছে তারা, কিন্তু তারা তাদের অনলাইন গ্রুপগুলোতে অত্যন্ত সক্রিয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো গোপন গ্রুপগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে এবং হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা আওয়ামী লীগের যে কোনো পুনরুত্থান ঠেকাতে দেশজুড়ে বিক্ষোভ করছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থকদেরও অনেক জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্টের পর থেকে দেশ জুড়ে শত শত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জায়গায় গণপিটুনি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এখানেই জন্ম নিচ্ছে এক নতুন সমীকরণ। যখন একটি বিশাল রাজনৈতিক গোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাদের সামনে দুটি পথই খোলা থাকে, হয় চিরতরে হারিয়ে যাওয়া, না হয় মরণ কামড় দেওয়া। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে। 23শে জুন শেখ হাসিনার উপস্থিতিতে অনলাইন সভা করে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফেলব না। এখন চাই চোখ থেকে আগুনের বিচ্ছুরণ। আমাদের নেত্রীকে দেশে ফেরাতে রক্তের বদলে রক্ত চাই, চোখের বদলে চোখ চাই, ভায়োলেন্সের বিনিময়ে চাই ভায়োলেন্স। ওবায়দুল কাদেরের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি মূলত আত্মগোপনে থাকা সেই 5 লাখ ক্যাডারের প্রতি একটি স্পষ্ট নির্দেশনা। এর অর্থ পরিষ্কার, বিএনপি জামাত জোট যদি নির্যাতন ও মামলার মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করতে চায়, তবে আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবে না, তারা প্রতিঘাত করবে। আওয়ামী লীগ যদি সত্যি প্রতিশোধ নিতে তাদের এই বিশাল ক্যাডার বাহিনীকে মাঠে নামায়, তবে কি হবে? বিএনপি, জামাত, এনসিপির ক্যাডাররাও কি তাদের রুখতে পারবে? যদি এই 5 লাখ ক্যাডার বাহিনী দেশ জুড়ে একযোগে সহিংসতা শুরু করে, তবে আইন শৃঙ্খলার যে ভয়াবহ অবনতি ঘটবে তার খেসারত দিতে হবে বিএনপি, জামাত, এনসিপিকে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, জানমালের নিরাপত্তা থাকবে না। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনী কি সত্যি মাঠে নামবে? ওবায়দুল কাদেরের এই বক্তব্য কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? প্রিয় দর্শক, নিশ্চয়ই এরই মধ্যে আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিশেষ কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত সে দেশের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন এবং বৃহস্পতিবারই তিনি আমাদের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করলেন। যেদিন তিনি এই কাজটি করলেন সেদিনই তিনি বিশেষ একটি ঘোষণা দিলেন। তার মাধ্যমে ঘোষণাটা এলো যে বাংলাদেশিদের জন্য ডক্টর ইউনূস সরকারের শুরু থেকেই এ পর্যন্ত প্রায় 2 বছর ধরে ভারতের যে ট্যুরিস্ট ভিসা প্রায় বন্ধ করে রাখা হয়েছিল বা সীমিত পরিসরে দেওয়া হচ্ছিল, সেটি এখন ওপেন করে দেওয়া হয়েছে এবং এই ধরনের একটা চমক সৃষ্টির মাধ্যমে, নানান দিক থেকে চমক সৃষ্টির মাধ্যমে দীনেশ ত্রিবেদী তার মিশন শুরু করলেন বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে, কেন ভারত তাকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল? নিশ্চয়ই এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সঙ্গে ভারত নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে চায়, তারই কৌশলগত পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাকে এই বিশেষ স্ট্যাটাসটি দিয়েছে, বিশেষ পদক্ষেপ হিসেবে, কৌশলগত পদক্ষেপ হিসেবে। কী সেই কৌশলগত পদক্ষেপ? এমনিতেই দীনেশ ত্রিবেদী একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, ভারতের পশ্চিমবঙ্গের। তিনি ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন দুইবারের জন্য, প্রভাবশালী রাজনীতিবিদ। তাকে হাই কমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত করা হলো এবং কূটনৈতিক কর্মধারায় নিঃসন্দেহে এটি একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। এটি অনেক আগে থেকেই বলে আসা হচ্ছে, যখন কিনা দীনেশ ত্রিবেদীর নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছিল। এবং পেশাদার জ্যেষ্ঠ কূটনীতিবিদকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়ার যে দীর্ঘদিনের প্রথা ভারতের, সেটি ভেঙে ভারত এটি বোঝাতে চাইছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিছক আমলাতান্ত্রিক দক্ষতা আর যথেষ্ট নয়, প্রকাশ্য রাজনৈতিক মিথস্ক্রিয়াও এক্ষেত্রে প্রয়োজন রয়েছে। দীনেশ ত্রিবেদীকে যেই মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে, যদিও এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক এবং প্রোটোকল সংক্রান্ত, এবং মূল যে কারণগুলো তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করার, তা হচ্ছে, প্রথমে যদি বলতে হয়, যেহেতু এমন মর্যাদা ভারতের জন্য বিরল ঘটনা, সেদিক থেকে এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ কূটনৈতিক বার্তা এবং দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রীর খুবই আস্থাভাজন এবং সরকারের একজন বিশ্বস্ত দূত বা প্রতিনিধি, সেটি ভারত স্পষ্ট করতে চাইছে। দ্বিতীয়ত হচ্ছে, স্বাভাবিকভাবে যদি মর্যাদা কথা বলি, আগে বলেছে কোনো রাষ্ট্রীয় এবং আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি যেন ভারতের পূর্ণ মন্ত্রী সমমর্যাদার প্রোটোকল এবং সুবিধা পান, সেই বিষয়টি নিশ্চিত করা। অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত অন্যান্য যে রাষ্ট্রদূত রয়েছেন বা হাই কমিশনার রয়েছেন, তাদের দিক থেকে নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর মর্যাদাটা হবে অবশ্যই অনেক বেশি উচ্চমাত্রায়।
তৃতীয়ত, তার অভিজ্ঞতার মূল্যায়নের প্রতিফলন ঘটানো হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং তাকে শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার ক্ষেত্রে উচ্চতর আসন দেওয়া। আমরা যদিও দেখি বাংলাদেশে যারা রাষ্ট্রদূত হয়ে আসেন বা বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হাই কমিশনার হিসেবে এখানে কাজ করেন, তাদের প্রায় সবাই যখন তখন আমাদের মন্ত্রীদের সাথে দেখা করছেন, সাক্ষাৎ করছেন, দলীয় প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করছেন, কিন্তু এগুলো সহজে হওয়ার কথা নয়। তার একটি অতি সাম্প্রতিক একটি দৃষ্টান্ত আমি আপনাদের জানাবো, যদি আপনারা সে বিষয়ে জানেন। যাই হোক, দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিতর্ক না ওঠে এবং তিনি যাতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দলীয় প্রধান বা আমাদের সরকারের শীর্ষ নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, মন্ত্রী পরিষদে যারা অন্যরকম একটি অবস্থান রয়েছেন, তাদের যে কারোর সাথে খুব সহজেই দেখা সাক্ষাৎ করতে পারেন, যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন, তার একটি মেসেজ দেওয়া। যেটি বলছিলাম যে সাম্প্রতিক সময় একটি দৃষ্টান্ত, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন শাহ, তার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন নেপাল সফরের সময় তার সাক্ষাৎ চাইলেন, দেখা করতে চাইলেন, তিনি স্রেফ জানিয়ে দিলেন যে দেখা করবেন না। বাংলাদেশে এর আগে যারা, ভারত তো বটেই, যুক্তরাষ্ট্র তো বটেই, অন্য কোনো দেশের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রী তিনি যেই হন না কেন তাদের সাথে যে দেখা করার আবেদন করেন বা আগ্রহ প্রকাশ করেন, কেউ কখনো অ্যাভয়েড করতে পেরেছেন? হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা যদি বলি আমরা, পিটার হাসের কথা, সেক্ষেত্রে এক্সাম্পলটি সৃষ্টি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-এর দিকে তার যখন বিদায় ঘণ্টা বেজে উঠল, মানে তার কর্মকাল শেষ হয়ে এলো, পিটার হাস দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আমি পিটার হাসের মেয়াদার কথা বলছি, কিন্তু শেখ হাসিনা কিছুতেই তাকে সময় দিলেন না। যাই হোক, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, যিনি কিনা ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন, তিনিও দেখা করতে চেয়েছিলেন। বালেন শাহ কিন্তু এক বাক্যে বলে দিয়েছেন, না, আমি দেখা করব না। কেন? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী বা এই মান সম্পন্ন কোনো ব্যক্তি ছাড়া তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। যাও, নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদী যে সম্মান নিয়ে ভারতের পক্ষ থেকে এসেছেন বা তাকে দেওয়া হয়েছে, সে নিশ্চয়ই অনেক দিক ইঙ্গিত করে। মাত্র কদিন আগে আমাদের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান যে ভারতে এক ধরনের বিড়ম্বনার শিকার হলেন দিল্লিতে গিয়ে, ফিরে আসার পর তিনি সেখান থেকে ফিরে আসার পরে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে ভর্ৎসনা করা হলো, তার কাছে জবাবদিহি চাওয়া হলো। দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে কি তার যে প্রোটোকল সেটি এইভাবে করা সম্ভব হবে? নিশ্চয়ই এই বিষয়ে অনেক প্রশ্ন উঠতে পারে।